আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। অবশেষে কিন্তু 17 বছর পর প্রকাশ্যে এলেন লুৎফর বাবর এবং 17 বছরের জন্য তিনি বিচারও চাইলেন। আরো কি কি বিষয় উঠে আসলো এই 17 বছর পর কারামুক্তির ব্যাপারে, আরো কি কি চাঞ্চল্যকর তথ্য আসলো এবং তিনি সাংবাদিকদের সামনে কি তথ্য দিলেন, এ নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এরপর জানিয়ে দেব সেই আকর্ষণীয় বিষয়টি। অবশেষে কিন্তু অনেক অধীর আগ্রহে বসেছিল যে ঘোষণাপত্র প্রণয়ন করবে জুলাই গণ অভ্যুত্থানের যেই ঘোষণাপত্রটি, সেটি আবারও কিন্তু পিছিয়ে গেল। আরো কি কি বিষয় উঠে আসলো, কি বার্তা দেশবাসীকে দিলেন এই আসিফ নজরুল, সে সাথে প্রধান উপদেষ্টাও কিন্তু এক বার্তা দিয়েছে। ঐক্যের মাঝে সরকারের জন্ম, একতাই শক্তি। ঘোষণাপত্র কবে দেওয়া হবে, কি কি বিষয়, সকল বিষয় নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। এবং সব শেষে আপনাদের মাঝে জানিয়ে দিব এবার ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কোনোভাবেই স্থির হতে পারছে না, দাবি রিজভির। এ নিয়েও থাকছে বিস্তারিত ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অবশেষে লুৎফর বাবর মুক্তি পেয়েছেন এবং 17 বছর পর কারামুক্তির পর তিনি একটি বিচারও দাবি করেছেন। কারাগারে প্রায় 17টি বছর তার জীবন থেকে চলে গেছে, এর বিচারও চেয়েছেন। কেন তাকে নির্বিচারে এমন ভাবে তার উপর শাস্তি প্রয়োগ করা হলো, এর বিচার তিনি চেয়েছেন। আরো চমকে যাবেন তার বিষয়ে জানলে, রীতিমতো চমকে যাবেন। বাবর যখন কারাগারে যান তখন টকবগে যুবক ছিলেন। তাকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসায় কারাগারে আবদ্ধ রাখা হয়েছে। প্রায় 6 বছর তাকে গর্ডেম সেলেও রাখা হয়েছে। এই নিপীড়ন, এই অনিশ্চিত জীবন, 2টি মামলায় মৃত্যুদণ্ড, একটি মামলায় যাবজ্জীবন, এই দুশ্চিন্তায় মিথ্যা অভিযোগের কারণে যে ক্ষোভ বেদনা এটা তাকে বিদ্ধ করে ফেলেছে, দাবি করেছেন নজরুল ইসলাম, বিএনপির এই মুখ্য নেতা। তিনি আরো তথ্য দিয়ে বলেন, লুৎফর বাবর বিএনপির নিবেদিত নেতা। তিনি খুব অসুস্থ। এই অবস্থাতে তার ঘরে পরিবারের কাছে না গিয়ে তিনি এসেছিলেন তার নেতা, আমাদের নেতা শহীদ জিয়ার মাজারে জিয়ারত করতে। এমন তথ্য দেন। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 28শে মে লুৎফর বাবরকে গ্রেপ্তার করা হয়। জরুরি অবস্থার সেই 2 বছর এবং পরে আওয়ামী লীগ সরকার 15 বছর কয়েকটি মামলায় তাকে সাজা দেওয়া হয়। সেই মামলায় তিনি জেল কেটেছেন প্রায় 17টি বছর। এর মধ্যে 2টি মামলায় তার মৃত্যুদণ্ড হয়, একটিতে হয় যাবজ্জীবন কারাদণ্ড। ছাত্র জনতার অভ্যন্তরে গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং তারপরে আপিল শুনানি শেষে একে একে এসব মামলা খালাস পায় কিন্তু মিস্টার বাবর। 23 অক্টোবর দুর্নীতির একটি মামলায় 8 বছর দণ্ড থেকে খালাস পান তিনি। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার মৃত্যুদণ্ডের আসামি বাবুসহ আসামিকে গত 1 ডিসেম্বর খালাস দেওয়া হয় এবং সেটি দেয় হাইকোর্ট। 10 টাকা অস্ত্র চলাচলের বিশেষ ক্ষমতা আইনের মামলাতেও বাবরের মৃত্যুদণ্ড হয়েছিল, আর অস্ত্র আইনের পৃথক মামলায় হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড। গত 18 ডিসেম্বর ও 14 জানুয়ারি আপিলের রায়ে হাইকোর্ট 2টি মামলাতেই বাবরকে খালাস দিলে তার মুক্তির পথে আর কোনো বাধা থাকলো না। এরপর ঢাকার কেরানীগঞ্জের যে কারাগার, সেখান থেকেই বাবরের মুক্তি হয় এবং তিনি মুক্তি পেয়েই শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা জানান। বাংলাদেশে যারা শহীদ হয়েছেন, অর্থাৎ ছাত্র জনতার অভ্যন্তরে যেখানে মৃত্যু ঘটেছে, তাদের প্রতি সমবেদনা জানান। তাদের জন্যই স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটেছে। দেখার বিষয় এই লুৎফর বাবর তিনি এখন কি করতে পারেন। 7 সিস্টার নিয়ে তিনি আরো কি কি বিষয় উঠে আসবে তা হয়তো কয়েকদিন পরে বোঝা যাবে। এরপর তুলে ধরতে যাচ্ছি অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আবারও সেই বিষয়টা কিন্তু সত্যি হলো, অর্থাৎ ঘোষণাপত্র আসলো না জুলাই বিপ্লবের। এটি আরো পিছিয়ে গেল। আলোচনার ভিত্তিতে ঘোষণাপত্র প্রণয়নে গুরুত্ব দিয়েছে সবাই। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তি, ছাত্র জনতা সবার মধ্যে আরো বেশি আলোচনার ভিত্তিতে ঘোষণাপত্র প্রণয়ন করার প্রতি সর্বদলীয় বৈঠকে সবাই গুরুত্ব দিয়েছেন বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। আসিফ নজরুল বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সবাই বিএনপি, জামাত, হেফাজতে ইসলাম, বামমঞ্চ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ জুলাই অভ্যুত্থানের সব রাজনৈতিক শক্তি অংশগ্রহণ করেছে। বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের বিষয়ে সবাই একমত হয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন, সবাই বলেছে এ ধরনের একটা ঘোষণাপত্র করার দরকার আছে, তবে এখানে অনেক সাজেশন আছে। মোটা দাগে হলো, ঘোষণাপত্রে সবার অবদান বলতে হবে, ধারাবাহিকতা উল্লেখ করতে হবে, ঘোষণাপত্রের রাজনৈতিক নেচার বা লিগ্যাল নেচার কি হবে সেটা স্পষ্ট করতে হবে। বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই ঘোষণাপত্র আরো বেশি আলোচনার ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক শক্তি
কারামুক্তি, ছাত্র জনতা সবার মধ্যে আলোচনা করে সর্বসম্মতি করে একটা প্রণয়ন করতে হবে। এটার জন্য যত সময় প্রয়োজন তত সময় নেওয়া যেতে পারে। তবে এটাও বলতেছে যে যাতে অযথা কাল বিলম্ব না হয় সেই মতামতটাও দিয়েছে। সবাই ঐক্যমত হয়েছে আরো নিবিড় পর্যবেক্ষণের ভিত্তিতে এই ধরনের ঘোষণাপত্র হওয়া উচিত। সবাই আশাবাদ ব্যক্ত করেছে এই প্রক্রিয়ায় আমরা সফল হতে সক্ষম হব। জুলাই গণ অভ্যুত্থানে সবাই একত্রিতভাবে ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে, তেমনি সবাই ঐক্যবদ্ধভাবে এই ঘোষণাপত্র তৈরি করতে পারবে বলেও আজ তথ্য দেন এই আসিফ নজরুল। সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, সব রাজনৈতিক দল ও ছাত্রদের সংগঠনের যারা অংশ নিয়েছে সবাই বলেছে ঐক্যমত পোষণ করে সর্বসম্মতিক্রমে একটি ঘোষণাপত্র তৈরি করার জন্য। যত সময় লাগে লাগুক তা যেন নেওয়া হয়, তাড়াহুড়ো যেন না করা হয়, অযথা কালক্ষেপণও না করা হয়। এই লক্ষ্যে অনেক প্রস্তাব করেছে আলোচনার জন্য যাতে একটি কমিটি গঠন করা হয়। আমরা এই প্রস্তাবগুলো দ্রুত বিবেচনা করে সিদ্ধান্ত নেব। ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব সৃষ্টি হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবেও তথ্য দেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো রকম দূরত্ব সৃষ্টি হয়নি, শুধুমাত্র কি পদ্ধতিতে করা হবে বিভিন্ন রকম মতামত আসছে। এবং সব শেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছে, ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কোনোভাবেই স্থির হতে পারছে না এমন দাবি করেছেন কিন্তু এবার রুহুল কবির রিজভী। ফ্যাসিস্ট শেখ হাসিনা আশ্রয় দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত কোনোভাবেই স্থির হতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে তারা অর্থাৎ ভারত ক্রমাগতভাবে অপপ্রচার, মিথ্যাচার, অপতথ্য দিয়ে কলঙ্ক লেপন করে যাচ্ছে। পৃথিবীর অন্য কোনো দেশ এটা করছে না। অন্তত অস্থির হয়ে গেছে শেখ হাসিনার জন্য তারা। রিজভী বলেন, ওই নরপিশাচ নারীকে কার সাথে তুলনা করব? আমরা ফিরাউনের কথা বলি, আমরা নমরুদেরও কথা বলি। এই নরপিশাচ যেন নমরুদ ফিরাউনের আত্মা নিয়ে লেডি ফিরাউন হয়ে নিজ দেশের শিশু সন্তানদের রক্ত পান করতে দ্বিধা করেনি। আজকে এই দোচারী নারী শেখ হাসিনার জন্য কেউ কেউ মায়া কান্না করছে, কেউ কুমিরের কান্নাও করছে। যে দেশে তিনি আশ্রয় নিয়েছেন সেই দেশ যেন কোনোভাবেই স্থির হতে পারছেন না। বাংলাদেশের বিরুদ্ধে তারা ক্রমাগতভাবে অপপ্রচার, মিথ্যাচার, অপতথ্য দিয়ে কলঙ্ক লেপন করে যাচ্ছে। বরং আমাদের এই পট পরিবর্তনকে ৫ আগস্টের পরিবর্তনের পরে এ দেশের সাহসী জনতা আর তাদের তরুণের যে উচ্ছ্বাস, তাদের যে আত্মদান, এই জায়গাটা যে গৌরবান্বিত হয়েছে পৃথিবীর আটলান্টিকের ওই পার থেকে প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আরব সাগর প্রত্যেকটি জায়গায়। বিএনপি নেতা আরো বলেন, এদেশের তরুণ ছাত্র জনতার এই আত্মদানের ঢেউ যেন গোটা বিশ্বকে এক ধরনের চমক দিয়েছে। এই আত্মদান কেউ ভুলবে না। অথচ পার্শ্ববর্তী দেশ অপতথ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে। কোথায় অত্যাচার হচ্ছে? অত্যাচার তো করছেন আপনারা। দিল্লিতে জুমার নামাজ আদায়ের সময় পুলিশ দিয়ে মুসল্লিদেরকে আঘাত করা হচ্ছে, তাদেরকে লাথি মেরেও ফেলা দেওয়া হচ্ছে। সংখ্যালঘু নিপীড়ন হয় ভারতে, এ অভিযোগ করে রিজভী বলেন, 400 বছরের সম্রাট বাবর যে মসজিদ নির্মাণ করেছিলেন সেই মসজিদকে ভেঙে চুরে তারা সেখানে মন্দির নির্মাণ করেছে, এমনও দাবি করেছে কিন্তু এই রিজভী।